কোম্পানি একটি, নিরীক্ষকও একই, আবার হিসাব বছরে এক। কিন্তু এই একটি কোম্পানির আর্থিক প্রতিবেদন দুই ব্যাংকে জমা দেওয়া হয়েছে দুই রকম। সেখানে মুনাফা, সম্পদ এবং আয়করের তথ্য দেখা গেছে বিশাল ফারাক। মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সুবিধা নিতে এ ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে আজ বণিক বার্তা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তা নিউজ রুমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল ইসলাম। এখানে বণিক বার্তায় ছাপা হওয়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিয়মিত আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বণিক বার্তায় প্রকাশিত হওয়া প্রধান প্রতিবেদন, যেটির শিরোনাম সিলভার কম্পোজিটের অভিনব কারচুপি, আয় এক ব্যাংকে 500, অন্য ব্যাংকে 774 কোটি দেখানো হয়েছে। প্রতিবেদনটি করেছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান রাহাত। তিনি আমাদের সঙ্গেই আছেন। রাহাত, আপনাকে বণিক বার্তা নিউজ রুমে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। রাহাত, আপনি প্রতিবেদনটি করেছেন একটি প্রতিষ্ঠানের উপর তাদের আর্থিক প্রতিবেদন দুই ব্যাংকে ভিন্নতা দেখানো হয়েছে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, দুই ব্যাংকে ভিন্ন আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার পিছনে আসলে তাদের উদ্দেশ্যটা কি ছিল? আপনাকে আবারও আসলে কি সুবিধা নিতে চেয়েছে? আপনাকে আবারও ধন্যবাদ মঞ্জুরুল। আসলে আমরা যদি দেখি যে এই ধরনের অভিযোগ বিভিন্ন সময়ে, শুধু এটা এখন না, মানে অনেক দিন ধরে বেশ পুরনো অভিযোগ এটা, যে আপনার এরকম প্রায়শই বলা হয়ে থাকে যে তিনটি আর্থিক প্রতিবেদন তৈরি করে একটা ট্যাক্স অথরিটির কাছে এক ধরনের প্রতিবেদন, ব্যাংকের কাছে এক ধরনের প্রতিবেদন, আবার হচ্ছে যে আরজিএসির কাছে আরেক ধরনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এরকম একই কোম্পানির একাধিক ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে একাধিক প্রতিবেদন ব্যবহার করার অভিযোগ বা ঘটনা অনেক পুরনো, এটার লিগেছে অনেক পুরনো, অনেক দিন ধরে এটা চলে আসছে। তো এক্ষেত্রে যেটা দেখা যায় আর কি, যে আমাদের আজকের প্রতিবেদনে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, যে একটি কোম্পানি সিলভার কম্পোজিট, তারা হচ্ছে যে দুই ব্যাংকে জমা দেওয়া প্রতিবেদনের মধ্যে দেখা গেছে যে মানে তাদের যেই বিজনেস থেকে যে আয় হয় সেই আয়ের তথ্যে বেশ ফারাক। এক ব্যাংকে 500 কোটি টাকা আয় দেখানো হয়েছে, আরেক ব্যাংকে সেটা হয়ে গেছে 734 কোটি। একইভাবে হচ্ছে যে অন্যান্য তথ্য যদি আমি বলি, যে তার মুনাফা, তারপর হচ্ছে তার সংরক্ষিত আয়, তারপর তার আয়কর, তারপরে হচ্ছে যে তার মোট সম্পদ, মোট ইকুইটি, এই সবগুলো তথ্যেই বেশ বড় ধরনের একটা পার্থক্য দেখা গেছে। তো সাধারণত আপনার শুধু এই কোম্পানি নয়, আরও মানে সাধারণত এই ধরনের কোম্পানিগুলো, অন্যান্য যেসব কোম্পানিগুলো এই ধরনের প্রতিবেদন 2 রকম 3 রকমের প্রতিবেদন জমা দিচ্ছে, তারা দেখা গেছে যে ব্যাংক থেকে ঋণ এবং অর্থায়ন সুবিধা নেওয়ার জন্য এই ধরনের প্রতিবেদনগুলো তৈরি করে থাকে। কারণ হচ্ছে যে মানে যদি আর্থিক প্রতিবেদনে যদি মানে ফুলিয়ে ফাঁপিয়ে যদি অতিরঞ্জিত করে যদি বেশি মানে আর্থিক তথ্য যদি ভালো ফিগার দেখানো যায়, তাহলে সেক্ষেত্রে সে ব্যাংক থেকে লোন বেশি পাবে। তো মূলত এই সুবিধাগুলোর জন্যই আপনার তারা হচ্ছে যে বিভিন্ন রকমের আর্থিক প্রতিবেদন তৈরি করে থাকে। আবার দেখা গেছে যে কর কম দেওয়ার জন্য এনবিআর এর কাছে যে প্রতিবেদনটা জমা দেয়, সেখানে দেখা গেছে আর্থিক তথ্যগুলো কম দেখানো হয়, ব্যবসা কম দেখানো হয়, মুনাফা কম দেখানো হয়, যাতে হচ্ছে যে করও কম দেওয়া যায়। মূলত হচ্ছে যে মানে মোটা দাগে বলতে গেলে যে এই ধরনের সুবিধাগুলো নেওয়ার জন্যই কোম্পানিগুলো এই ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিবেদন তৈরি করে থাকে। বুঝতে পেরেছি রাহাত। আর্থিক প্রতিবেদনগুলো তো মূলত কোনো না কোনো নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই করা হয়। তো আপনার প্রতিবেদনে আপনি বলেছেন যে একই নিরীক্ষক একই তারিখে দুই ধরনের প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। এরকম ঘটনা আরও আছে। এক্ষেত্রে আসলে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর দায় কতটুকু? এক্ষেত্রে আপনার সাধারণত আপনার যে আর্থিক প্রতিবেদনগুলো জমা দেওয়া হয় বা যে আর্থিক প্রতিবেদনগুলো তৈরি করা হয়, সেগুলো তৈরি করে থাকে হচ্ছে যে সংশ্লিষ্ট কোম্পানি। কিন্তু আপনার নিয়ম অনুযায়ী সেই কোম্পানির সেই তৈরি করা আর্থিক প্রতিবেদন একজন নিরীক্ষকের মাধ্যমে প্রত্যয়ন করার নিয়ম রয়েছে। তো নিরীক্ষকের দায়িত্ব হচ্ছে এক্ষেত্রে যে আপনার আর্থিক প্রতিবেদনে যেসব আর্থিক তথ্য উপাত্ত আপনার সন্নিবেশন করা হয়েছে, সেই তথ্যগুলো আপনার মানে হিসাবমান অনুসারে এবং হচ্ছে যে দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে কিনা উনি কিন্তু সেটাই প্রত্যয়ন করে দিচ্ছেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার নিরীক্ষকের একটা বড় ধরনের দায়িত্ব, বড় ধরনের ভূমিকা রয়েছে। কারণ হচ্ছে যে তারই প্রত্যয়নের মাধ্যমেই কিন্তু আপনার হচ্ছে যে এই কোম্পানি যদি একটা অতিরঞ্জিত এবং ভুয়া তথ্য যদি সেই প্রতিবেদনে দেয় এবং নিরীক্ষক যদি সেটা যাচাই বাছাই না করে যদি তিনি সেটা প্রত্যয়ন করে দেন, তাহলে কিন্তু সেই ভুয়া জিনিসটাই কিন্তু সঠিক বলে আপনার প্রমাণিত হচ্ছে। তো এই কারণে নিরীক্ষক দেখা গেছে যে
আর্থিক প্রতিবেদনে যদি কোনো ধরনের অসামঞ্জস্য বা কোনো ধরনের অসঙ্গতি কিংবা কোনো তথ্যগত ফারাক যদি থাকে, নিরীক্ষকের যদি সেটা সন্দেহ হয়, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার নিরীক্ষকের সুযোগ রয়েছে যে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে ওই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তলব করার। সেটা তলব করে নিরীক্ষক যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের আপনার আর্থিক দুই ধরনের আর্থিক প্রতিবেদন কিংবা অতিরঞ্জিত তথ্য এই ধরনের প্রবণতা পুরোপুরি বন্ধ না হলেও অনেকাংশেই রোধ করা সম্ভব। কারণ হচ্ছে যে এক্ষেত্রে নিরীক্ষক এবং কোম্পানি এই দুই পক্ষের যোগসাজশেই কিন্তু আপনার এই জিনিসগুলো এতদিন ধরে চলে আসছে। তো সেই কারণেই কিন্তু আপনার দেখা গেছে নিরীক্ষক যদি এক্ষেত্রে সহযোগিতা না করে, কোম্পানির পক্ষে কিন্তু অনেক এই ধরনের জালিয়াতি করাটা অনেকাংশেই কঠিন হয়ে পড়ে। কারণ হচ্ছে যে কোম্পানি জালিয়াতি করে একটা ভুয়া প্রতিবেদন জমা দিতে পারে, নিরীক্ষকের কাছে প্রত্যয়ন করার জন্য দিতে পারে, বাট নিরীক্ষক যদি তার দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, তো দেখা গেছে যে কোম্পানি যেই রকমভাবে সাজিয়ে গুছিয়ে তথ্য দিবেন, সেই তথ্যই কিন্তু নিরীক্ষক প্রত্যয়ন করবেন না। উনি কিন্তু সেটা যাচাই বাছাই করে ওনার বিচার বিবেচনায় যেটা সঠিক মনে হবে উনি কিন্তু সেই তথ্যটাই প্রত্যয়ন করবেন। এক্ষেত্রে কিন্তু নিরীক্ষক তার ভূমিকাটা পালন করলে কোম্পানির উপরে একটা চাপ তৈরি হয় যে সঠিক তথ্য প্রদর্শন করার। এর বাইরে এখন যেহেতু কোম্পানি নিজেই প্রতিবেদনটা তৈরি করছেন, কাজে সেক্ষেত্রে সে যদি তথ্যগত অতিরঞ্জিত করার সুযোগ থেকে যায়, কিন্তু নিরীক্ষকের ভূমিকাটাও এখানে কোম্পানির মতোই সমান গুরুত্বপূর্ণ বলা যায়। তার মানে নিরীক্ষক কঠোর হলে এই ধরনের জালিয়াতি কম হওয়ার জালিয়াতি কমে আসবে। এফআরসির তদন্তেও কিন্তু দেখা গেছে যে কোম্পানি এবং নিরীক্ষকের যোগসাজশে এরকম বিষয়গুলো উঠে আসছে। তারা হচ্ছে যে এফআরসি থেকে হচ্ছে যে আপনার যখন নাকি তাদের কাছে এই দুই রকম প্রতিবেদন আসলো, তো তারা যখন বিষয়টা নিয়ে তদন্ত করছিলেন, তো তখন হচ্ছে যে তারা আরও বিস্তারিত জানার জন্য নিরীক্ষক এবং কোম্পানির কাছে এই সংক্রান্ত তথ্য তলব করেন আর কি। তো করার পরে তখন দেখা গেছে যে ওনারা নিরীক্ষকের পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকেও এফআরসির কাছে যেই প্রতিবেদন দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ওয়ান ব্যাংকে জমা দেওয়া প্রতিবেদনটাই দেওয়া হয়েছে। তো এবং হচ্ছে যে কোম্পানি কর্তৃপক্ষ কিন্তু আপনার এবং নিরীক্ষক তারাও যেটা বলছেন যে আসলে ভুলবশত আইএফআইসি ব্যাংকে আর্থিক প্রতিবেদনের একটা খসড়া কপি জমা দেওয়া হয়েছে। তো যদিও হচ্ছে যে এই ব্যাপারে এফআরসির কাছে তারা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেই ব্যাখ্যা আসলে এফআরসির কাছে আপনার গ্রহণযোগ্য মনে হয়নি। কারণ হচ্ছে যে তারা মনে করছে যে এক্ষেত্রে নিরীক্ষক এবং কোম্পানি তাদের পারস্পরিক যোগসাজশেই আসলে এই দুই রকম ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। কারণ একই তারিখে কোম্পানির এবং হচ্ছে যে কোম্পানির একই ব্যক্তি এবং একই নিরীক্ষক স্বাক্ষর করেছেন, আবার একই তারিখে নিরীক্ষক কিন্তু দুইটা প্রতিবেদনে স্বাক্ষরের তারিখও একই। তাহলে যদি তাদেরও প্রশ্ন এইরকমই যে আসলে খসড়া প্রতিবেদন যদি হয়ে থাকে, তাহলে আবার একই তারিখে খসড়া প্রতিবেদন এবং হচ্ছে যে একই তারিখে চূড়ান্ত প্রতিবেদন আসলে কিভাবে স্বাক্ষর করা সম্ভব। তো এই কারণে তাদের কাছেই আসলে এই ব্যাখ্যা বা এটা গ্রহণযোগ্য মনে হয়নি। আচ্ছা রাহাত, আরেকটা বিষয় যে আপনি তো এখানে যে প্রতিবেদনটি করেছেন সেটা একটি মাত্র ঘটনা নিয়ে করেছেন, একটি ঘটনা, এরকম তো আরও অনেক ঘটনা ঘটেছে। আপনার প্রতিবেদনে বিভিন্ন বিশেষজ্ঞদের বক্তব্য এসেছে যে আরও ঘটনা এরকম আছে। তো এই ঘটনাগুলো তো বিভিন্ন সময় তদন্তে উঠে আসে। তো এই অভিনব এই ধরনের জালিয়াতি বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি এ ধরনের ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে? এখানে দেখুন, আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোন কোন রেগুলেটরি অথরিটির কাছে আর্থিক প্রতিবেদন জমা দিয়ে থাকে কোম্পানিগুলো। একটা হচ্ছে যে আপনার রাজস্ব অথরিটি যারা এনবিআর, তাদের কাছে আপনার আর্থিক প্রতিবেদন জমা দেয়। তারপরে কোম্পানিগুলো যাদের কাছ থেকে নিবন্ধন নেয় আরজিএসির কাছে আর্থিক প্রতিবেদন জমা দেওয়া হয়। তারপরে হচ্ছে যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কাছে আর্থিক প্রতিবেদন জমা দেয়। তারপরে হচ্ছে যে আপনার পুঁজিবাজার তালিকাভুক্ত যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো হচ্ছে যে পুঁজিবাজারের যে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাদের কাছে আর্থিক প্রতিবেদন জমা দেয়। আর এর বাইরে এফআরসি 2015 সালে আইন হওয়ার পরে এফআরসি যখন নাকি গঠন হওয়ার পরে হচ্ছে যে এফআরসির কাছেও আপনার সেই ক্ষমতা রয়েছে, আইনি ক্ষমতা রয়েছে আপনার কোম্পানিগুলোর কাছ থেকে আর্থিক প্রতিবেদন কিংবা তথ্য তলব করার। তো এফআরসি গঠন হওয়ার আগ পর্যন্ত আমরা যেটা দেখছিলাম আর কি, যে বরাবরই বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে আপনার অনেকেই আপনার সেই প্রসঙ্গটি অবতারণা করেছেন যে 3 জায়গায় 3 রকম আর্থিক প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু ওই নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় না থাকার কারণে, যেমন দেখা গেছে যে এই ধরনের 3 জায়গায় 3 রকম আর্থিক প্রতিবেদন দেওয়া হচ্ছে নাকি একই রকম আর্থিক প্রতিবেদন দেওয়া হচ্ছে, সেটা যাচাই করার জন্য আমরা কিন্তু এর আগে কখনোই বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং আরজিএসি, যে 3 সংস্থা একটা কার্যকর সমন্বয়ের মাধ্যমে বিষয়গুলো পরীক্ষা করে দেখবে, এই ধরনের কিন্তু কোনো উদ্যোগ ছিল না। তো এক্ষেত্রে আপনার তবে দেরিতে হলেও কিন্তু আসলে এই সংস্থাগুলোর মধ্যে একটা সমন্বয়ের
উদ্যোগ দেখা যাচ্ছে। মূলত হচ্ছে যে এর বাইরে তো আপনার সব কিছু দেখার জন্য তো এফআরসি রয়েছে। যেমন হচ্ছে যে আমি যদি আমরা গত বছরের ঘটনা, ভেরি রিসেন্টলি একটা ঘটনা, সেটা হচ্ছে যে আপনার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ আইসিএবি, তারা হচ্ছে যে একটা সফটওয়্যার, একটা সিস্টেম ডেভেলপ করেছেন, যে সেটা হচ্ছে যে মানে আইসিএবির কাছ থেকে লাইসেন্সপ্রাপ্ত যেসব নিরীক্ষক রয়েছেন, তারা হচ্ছেন যেই কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করছেন সেটার একটা তথ্য, সেটার কিছু বেসিক তথ্য আপনার ওই সফটওয়্যারে ওনারা নিরীক্ষা করার পরে সেই সফটওয়্যারে সেই তথ্যটা ওনারা ইনপুট দিয়ে দেবেন। তো ওই ডাটাবেজে হচ্ছে যে আপনার এই তথ্যটা সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে যে ভুয়া আর্থিক প্রতিবেদন শনাক্ত করা খুবই সহজ। এবং হচ্ছে যে এই সফটওয়্যার বা এই সিস্টেমটি ব্যবহার করার জন্য এরই মধ্যে আইসিবির সাথে কিন্তু আপনার হচ্ছে যে এনবিআর এর একটা চুক্তি হয়েছে, যে এনবিআর হচ্ছে যে মানে এই সিস্টেম ব্যবহার করে তাদের কাছে যে আর্থিক প্রতিবেদনগুলো জমা হয়েছে সেগুলো তারা পরীক্ষা করে দেখতে পারবে যে সেটা কি মানে জাল নাকি সঠিক। তো কীভাবে হচ্ছে যে আরজিসির সাথে চুক্তি করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে, তারপর বাংলাদেশ ব্যাংকের সাথেও হচ্ছে যে কথাবার্তা হচ্ছে। তো আবার এফআরসির সাথেও কিন্তু আপনার ওই সিস্টেমটি ব্যবহার করার জন্য আইসিএবির চুক্তি হয়েছে। তো এখন এই যে একটা যে যাদের সাথে আপনার এই সিস্টেমটি ব্যবহার করার জন্য মানে যারা চুক্তি করেছেন আর কি, তারা কিন্তু এই সংস্থাগুলো কিন্তু আপনার খুব সহজে কিন্তু সেই সিস্টেমে গিয়ে আপনার কোনো কোম্পানির কোনো আর্থিক প্রতিবেদন সেটা প্রকৃত নাকি আপনার জাল সেটা কিন্তু প্রথমেই যাচাই করতে পারছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার আগে যেরকম হচ্ছে যে অবাধ সুযোগ ছিল কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন জাল করে সহজে পার পেয়ে যাওয়ার, সেই রাস্তাটি কিন্তু আপনার আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। তো এক্ষেত্রে আরও সম্প্রতি আরেকটি রিমার্কেবল চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে আপনার আগে কিন্তু আপনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার সময় নিরীক্ষকের প্রত্যায়িত আর্থিক প্রতিবেদন জমা দেওয়াটা বাধ্যতামূলক ছিল না। আচ্ছা, নিরীক্ষকের প্রতিবেদনও জমা দিলেও আপনার সেটা অ্যাকসেপ্টেবল ছিল। আবার যদি আপনার ম্যানেজমেন্ট যদি একটা ম্যানেজমেন্ট রিপোর্ট নামে যদি একটা ম্যানেজমেন্ট রিপোর্ট বলে থাকে বা বিভিন্ন নামে ম্যানেজমেন্টের তৈরি করা, যেটা কিন্তু কোনো নিরীক্ষকের প্রত্যয়ন করা না, ওইরকম রিপোর্ট জমা দিলে সেগুলো হচ্ছে আপনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রহণ করত। এবং হচ্ছে যে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকেরও আসলে কোনো রকম নির্দেশনা ছিল না। কিন্তু যখন নাকি এফআরসির বিভিন্ন রকম তদন্তের ধরনের বিষয়গুলো উঠে আসলো, যে এই ধরনের জালিয়াতি করছে, মানে এই ধরনের আইনি বা কাঠামোগত দুর্বলতার সুযোগ নিয়ে, তখন এফআরসি থেকে আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে একটা চিঠির মাধ্যমে তারা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করে যে এই ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে যাতে আপনার নিরীক্ষকের প্রত্যায়িত প্রতিবেদন যাতে বাধ্যতামূলক করা হয়। তো সম্প্রতি আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনার মাধ্যমে এই জিনিসটিকে কিন্তু আপনার বাধ্যতামূলক করা হয়েছে। তো এভাবে আসলে আপনার সব নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে যেটা আগে এক সময় কার্যকর সমন্বয়ের অভাব ছিল, এখন দেরিতে হলে কিন্তু সবার মধ্যে একটা সমন্বিত উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে যে আসলে এই ধরনের জালিয়াতিগুলো যাতে আপনার বন্ধ করা যায়। কারণ আসলে এই ধরনের জালিয়াতিগুলো বন্ধ করলে কিন্তু আসলে মানে সরকারেরই আসলে লাভ বেশি। কারণ হচ্ছে যে এই ধরনের জালিয়াতিগুলো কিন্তু করাই হয় হচ্ছে যে আপনার রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য, তারপরে হচ্ছে যে অর্থ পাচারের জন্য। মূলত এই উদ্দেশ্যে কিন্তু আপনার এই ধরনের অনৈতিক বশত উদ্দেশ্যের কারণেই কিন্তু আপনার এই ধরনের ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়ে থাকে। সো যদি সেই রাস্তাটা যদি আপনার বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে যে কোম্পানিগুলো কিন্তু প্রকৃত তথ্য উপাত্ত সন্নিবেশ করে আর্থিক প্রতিবেদন তৈরি করতে বাধ্য হবে, এবং তাতে কিন্তু সরকারের রাজস্ব আয়ও বেড়ে যাবে অনেকাংশে। ধন্যবাদ রাহাত আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। আশা করি দর্শকরা উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, কোম্পানি ও নিরীক্ষকের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে অনেক সময় মুনাফা বেশি দেখানো হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুবিধার জন্য, আবার অনেক ক্ষেত্রে সরকারের রাজস্ব ফাঁকি দিতে এনবিআরে মুনাফা কম করে আর্থিক প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়গুলো নিয়ে কঠোরতা অবলম্বন করছে নিয়ন্ত্রক সংস্থা, আমরা আশা করব বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখবেন নিয়ন্ত্রক সংস্থাগুলি। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন বিষয় তার বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিতই থাকছি বণিক বার্তার ডিজিটাল মাধ্যমে। নিয়মিত সংবাদ পেতে চোখ রাখুন বণিক বার্তার ওয়েবসাইট www.bonikbarta.net-এ। করোনা সংক্রমণের এই সময়ে সাবধানে থাকুন। ধন্যবাদ।